শুরু করছি। সকলকে নমস্কার জানিয়ে আজকের শেয়ার বাজার। তো আজ মানে রোববার, তো রোববার বাজার এবার দেখছি যে বাজার বেশ পড়ছে। গতকালও অর্থাৎ গত শুক্রবার বাজার পড়লো, কত লো করলো 46,310। এখন এটা যে আরও পড়তে পারে না তা কিন্তু না, পড়তে পারে এবং আশা করি আমার মনে হয় পড়বে, কেননা বাজারের যে অবস্থা, তাহলে বাজার অনেকখানি পড়েছে। নিফটিও পড়েছে অনেকখানি, ব্যাঙ্ক নিফটিও পড়েছে। এখন পড়তে পড়তে ওরা কোথায় আসতে পারে সেটা তো একটা শেষ নিশ্চয়ই আছে। কোথায় আসতে পারে সেই নিয়ে সবার মধ্যে একটা জানার কৌতূহল থেকে যায়, কেননা প্রচুর মানুষের হাতে শেয়ার ইনভেস্টমেন্ট থাকে এবং প্রচুর কিনে ফেলে তারা। সাধারণ যারা ট্রেডার, তারা যেহেতু বিক্রি করতে পারেনি বা বিক্রি করেনি বা বিক্রি করতে মন চায়নি, কেননা যেহেতু দাম বাড়ছে সেজন্য কেউ বিক্রি করতে চায় না। এখন যখন পড়তে থাকে তখন তাদের মধ্যে একটা বেশ সাইকোলজিক্যালি একটা চেঞ্জ আসে, অর্থাৎ তাদের মধ্যে দুশ্চিন্তা হয় যে কী করা যায়, বাজার কী করব। এখন বাজার পড়তে থাকে, সবাইকে জিজ্ঞেস করে বাজার পড়বে কি না জানতে চায়, কিন্তু জানতে চায় কেন, যে তাড়াতাড়ি কোথায় শেষ হবে, তাহলে আবার উঠলে পরে হয়তো বেঁচে দেবো, এরকম একটা ভাবনা। কিন্তু দেখা যায় যে আবার যখন বাড়তে থাকে তখন আবার মানুষ এবার আর বেঁচে না। এটা একটা মানুষের একটা সাইকোলজিক্যাল একটা সমস্যা। কিন্তু বাজার যখন পড়ার ঠিক আগে, তাহলে কি বেরিয়ে যাওয়ার সুযোগ থাকে না? এরকম একটা কোশ্চেন অবশ্য আসতে পারে। তো এই যে বাজার যে, এবং এই প্রশ্নের উত্তর একটাই হতে পারে, একটা না, এরকম হতে পারে যে আছে এবং নেই, দুটোই আছে। কীরকম? যারা স্টক মার্কেট সম্বন্ধে জানে, অনেকটা টেকনিক্যাল হিসেব করতে পারে, তারা কিছুটা আইডিয়া করতে পারে। এই বাজারকে পুরোপুরি কখনো বোঝা যায় না, পুরোপুরি বলা যায় না, 100% কখনোই বলা যায় না। 80% বা 80% বলা যায় মোটামুটি হতে পারে, এরকম একটা এইভাবে বলা হয়। তো যারা জানে তারা অনেকটাই সচেতন থাকে এবং তারা ঠিক জায়গা মতন তারা বেচে দেওয়ার একটা সুযোগ পায় এবং সুযোগ নেয়ও তারা। কিন্তু বেশিরভাগ, যদি রেস্ট অফ দ্য ইনভেস্টর যদি বলা যায়, তাদের সংখ্যাই বেশি, তারা কিন্তু এই সুযোগ নিতে পারে না। তারা কখনোই এই সুযোগ নিতে পারে না এবং পরবর্তীকালে কপাল চাপড়াতে হয়, হাত চাপড়াতে, যাই হোক, হাত কামড়াতে হয়। এবং যদি বাজার অনেক পড়ে যায় তখন তাদের আরও বেশি দুশ্চিন্তা হয় কী করা যাবে। তাহলে এই বাজারের অনেকগুলো পয়েন্ট আছে, অনেকভাবেই এটা করা যেতে পারে। যেরকম যদি বলা যায়, ভাবা যায় এরকম যে আমি তো এই বাজার সম্বন্ধে কিছু জানি না, প্রফিট হলেই প্রফিট বুক করা, এটা প্রথম একটা পদক্ষেপ হতে পারে, এভাবেও করা যেতে পারে। তাহলে কি হয়, আমি অনেক সময় এরকম দেখেছি যে অনেক নিচে হয়তো দেখা গেলো যে অনেক উপরে উঠেছে, কিন্তু আমি মাঝামাঝি কোনো একটা সময় বেঁচে দিয়েছি। তো ভাবলাম যে হয়তো আর উপরে যাবে না বা যেতে পারে, আমার একটা প্রফিট ভালো হয়েছে, আমি বেঁচে দিই। পরবর্তীকালে ধরো 2 মাস 3 মাস পরে দেখা গেল যে আমি যেখানে বেচেছি তার নিচে মার্কেট চলে আসলো, আর তারপর লাভবান কী হলো, আমি কিন্তু অনেক উঁচুতে বেচিনি। ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি এরকম হয় যে অনেক উঁচুতে বেচলাম না, তার অনেক আগে বেরিয়ে গেলাম, কিন্তু তারপরে অনেক দূর উঁচুতে গেল, দেখা গেল যে সেখান থেকে যখন পড়লো 2-3 মাস পরে যখন মার্কেটটা আবার পড়তে শুরু করলো, দামটা পড়তে শুরু করলো, তখন আমি যেখানে বেচেছিলাম হয়তো দেখা গেলো তার নিচে চলে আসলো। এবং এটা অনেক সময়ই হয়। তাতে দেখা যায় যে আমি যদি মাঝামাঝিও বেচে দিই, তাহলে একটা সময় আমি প্রফিটেবিলিটি আমার থাকে। কিন্তু যারা অনেক উঁচুতে উঠে গেল কিন্তু বেচতে পারলো না, তারা কিন্তু পুরোপুরি লুজার। তো এখানে ওই প্রশ্ন একটা তাহলে যে বাজারে ওই একটা পয়েন্ট প্রথম যেটা বলেছিলাম যে কী করা যেতে পারে, মানে প্রত্যেকটা ম্যাক্সিমাম যদি দেখা যায় কোনো শেয়ার ডাবল হয়ে গেল বা ট্রিপল হয়ে গেল, তাহলে সেই শেয়ার অবশ্যই সেখান থেকে কিছু বেরোতে হবে। তাহলে কি হয়, যদি আমি 50% বের করি বা 40% বেচে দিই, তাহলে যখন আবার নিচে আসবে তাহলে আমি তখন আবার কিনতে পারবো। এবং এটা এইভাবে ভাবতে হয় যে বাজারে অনেক শেয়ার আছে, একটা শেয়ারের উপর আমি থাকবো না। এই শেয়ারটা প্রফিট হলো, এখানে প্রফিট করলাম, আবার যেখানে নিচে আসে, যদি আরও একটা নিচে পেয়ে যাই কোনো শেয়ার যেটা ভালো আগামী দিনে উঠবে, সেই শেয়ার কিনে নিলাম, আবার সেটা যখন উঠে গেল, এইরকম পর স্টকের অভাব থাকে না।
কিন্তু আমাদের একটা সমস্যা কি, আমরা যে শেয়ারটা কিনি মনে করি সেটাই সব, ওটাই বাড়বে আর কোনোটাই বাড়বে না। তো এই কারণের জন্য আমরা কখনো এখান দিয়ে বেরিয়ে আসতে পারি না, এবং এটা খুব প্র্যাকটিক্যাল হতে হয়। খুব প্রফেশনালিজম গ্রো না হলে এই জায়গাটার থেকে এরকম অবস্থা চলতেই থাকে। তো এখন আমাদের প্রত্যেকটা সময় ভাবতে হবে, মানে যেহেতু টেকনিক্যাল জানি না আমি, কোনো ফান্ডামেন্টাল কোনো ঠিক কত দূর হতে পারে তারও হিসেব নেই, তাহলে কী করতে হবে, সেক্ষেত্রে আমাকে ওই যে প্রফিট হলে প্রফিট বুক করা, ম্যাক্সিমাম একটা লামসাম প্রফিট হলো, ডাবল হলো, ট্রিপল হলো যদি হয়ে যায়, যেরকম কোনো শেয়ার যদি দেখা কোনো শেয়ার 50 টাকা 75 টাকা 25 টাকা থেকে 50 75 100 হয়ে গেল, অবশ্যই আমি সেখানে বেঁচে দেবো। কিছুটা আমরা আনলোড করবোই, কেন ওই 75 টাকা যে গেল বা 90 টাকাও যেতে পারে, সেই 90 টাকা থেকে কিন্তু ও আবার নিচে আসবে। আমি যদি সেই 75-এ বেচি, 75 90 বেচার দরকার নেই, 75-ও যদি বেচতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু আমি আবার ওই 50 টাকা বা তার নিচেও পেয়ে যেতে পারি, পাবো, এটা ধরে নেওয়া যেতে পারে। তো সেই জন্য আমাদের কী করতে হবে, প্রত্যেক সময় প্রফিট বুক, ম্যাক্সিমাম একটা লামসাম প্রফিট হলে অন্তত 50% 40% বেচতে হবে। এছাড়া কিন্তু আর কোনো স্বাভাবিকভাবে সাধারণ ট্রেডারদের বা সাধারণ ইনভেস্টরদের এই দুশ্চিন্তা মুক্ত হওয়ার একটাই পথ, সেটা হচ্ছে প্রফিট বুক করা। তাহলে আমাদের ওই একটাই কাজ, যে একটাই পয়েন্ট আমি বলছি, এখানে অন্য কোনো পয়েন্টগুলো বলছি না, কেননা অন্য পয়েন্টগুলো বলে লাভ নেই, কেননা যারা জানে তাদের জন্য বলার দরকার নেই, তারা করতে পারে। যেমন আমি ধরুন আমার কাছে, আমি নিজের কথা বলি, জলক ইন্ডাস্ট্রি আমার প্রায় 1000 ছিল, আমার এখন 100 আছে। আমি 39 টাকা লেভেলে ম্যাক্সিমাম বেচে দিয়েছি, 50% বেচে দিয়েছি। হ্যাঁ, 29 লেভেলও রেস্ট অফ দ্য অল প্রায় বেচে দিয়েছি, একটু আছে। IRFC নেই, অল্প আছে, 30-40টা আছে, এরকম সব বলছি। ভিল আমার কাছে 10-15টাই আছে, যে মাঝখানে যে 78-72 সেখানে আমি যা ছিল বেচে দিয়েছি, এরকম সব। কোনো কিছুই প্রায় নেই। লুপিন ছিল, লুপিন এখন খুবই অল্প আছে এখন। হ্যাঁ, এরকম যে শেয়ারগুলো আনলোড করতে হবে। এখন আবার নতুন যে শেয়ারগুলো পড়ছে, এখান থেকে যে শেয়ারগুলো আমি আগামী দিনের জন্য বলছি যে এটা ভালো হবে, বলেছি কিছু কিছু শেয়ার, সেটা এখন বলবো। তো সেই শেয়ারগুলো আমি এখন কেনার চেষ্টা করবো, কেন আমার হাতে যে টাকাটা আছে সেই টাকাটা আমি ইনভেস্টমেন্ট করতে পারি। তো আমার হাতে ক্যাশ আছে, আমি বাজার পড়ছে, আমি কিন্তু আমি যেটা করি সেটা আমি প্রফিট বুক করি। আমি এক জায়গায় থাকি না, একটা জায়গায় ধরে রাখি না সারা জীবন, কেন প্রত্যেকটা মুহূর্তে মনে রাখতে হবে যে বাজার উঠছে এবং যেটা ওঠে সেটা পড়ে, অর্থাৎ ওঠা পড়ার মধ্যে দিয়েই আমাদের চলতে হয়। তো ওঠা পড়াটা নিয়েই আমাদের, যদি প্রত্যেকটা ওঠার সময় বিক্রি করে পড়ার সময় কেনা যায়, তাহলে আমাদের অনেক বেশি। তাও সবসময় এটা করা যায় না, কিন্তু যতটুকু পারা যায় সেটা করতে হয়। সেই জিনিসটা আমরা কেউ সাধারণ ইনভেস্টররা এটা ভাবেই না। তারা ভাবে যে আমার কাছে যেটা আছে ও থাকুক, চলতে থাকুক, বাড়ছে যখন আরও বাড়বে, এইভাবে এটা থেকে যায়। তো সেই জন্য এই সমস্যাটা আসে। তা আমি বলছি যে বাজারে সবসময় প্র্যাকটিক্যাল হতে হবে এবং প্রফেশনাল, এবং যদি টেকনিক্যাল শেখা যায়, টেকনিক্যালটা ভালো জানা যায়, তাহলে এটা সম্ভব হয়। তো টেকনিক্যাল শেখাটা অবশ্য খুব জটিল একটা হিসেব। তো এই জিনিসটা করতে গেলে যে সময়, যে অর্থ দরকার, সেটা কিন্তু অনেক। তো যাই হোক, আজকে মোটামুটি বলছি, এটা বললাম কেন, যে বাজার পড়ছে, অনেকের হাতে শেয়ার হয়তো ধরে রেখেছে, তারা কী করে বুঝতে পারছে না, এই জন্যই বলা। এবার আসছি অন্য স্টকে। হ্যাঁ, নিফটি পড়ার সম্ভাবনা আছে আর একটু, সেটা কোন পর্যন্ত আমি অতবার ডিটেলসে বলবো না। সেটা হচ্ছে 46,285 এটুকু আসতে পারে। হ্যাঁ, নিফটি আসতে পারে 21,860, 21,860 থেকে 21,640 বা 21,448, এরকম একটা জায়গায় আসতে পারে নিফটি, আর সম্ভাবনা আছে। মানে আমি একটু দ্রুত বলে যাচ্ছি, কারণ সময়টা শেষ হয়ে যাচ্ছে। এবং আরও কয়েকটা স্টক বলবো যেগুলো আমি এর আগে বলেছিলাম কেনার জন্য, সেগুলোর মধ্যে যেমন টাটা টেলি, কেমপ্লাস, সানমার, তারপরে ডলার ইন্ডাস্ট্রিজ, এইগুলো কিন্তু এইগুলো নিচে গেলে পরে নিচে অবশ্যই ডলার ইন্ডাস্ট্রিজটা অনেকটা বাড়ছে, ওটা উপর দিকে আসে, একটু নিচে আসছে। সানমারটাও একটু নিচে আসবে সম্ভবত, যা দেখছি তাতে। টাটা টেলি 75 টাকা ফার্স্ট টার্গেট ছিল, মনে হয় সেটা এসে গেছে। এবং এরপরে
টাটা টেলি মোটামুটি প্রথম যত আসা দরকার প্রথম টার্গেটটা এসে গেছে, 73 টাকা লো করেছে। হ্যাঁ 73 টাকা লো, হ্যাঁ 73 টাকায় লোই হয়েছে মনে হয়, ওর নিচে হয়নি। একটা শেয়ার আমি বলছি, এর আগেও বলেছি যে এখন পড়ছে, এগুলো একটু একটু বাইং করার জন্য প্রত্যেকটা লোতে একটু বাইং করা। কিন্তু এবং আরও একটা স্টক বলেছিলাম, সেটা আমি ভুলে গেছি, সেটা পরে বলে দেবো। আজকে এই তিনটেই বললাম। তো আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।